আজ আমরা নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা সম্পর্কে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। কবিতাটি উৎস হল চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল শব্দের অর্থ হল করল। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। কেহ বলতে কেউ, অঙ্গ বলতে দেহ, আপনার শব্দের অর্থ হল নিজের। অর্থাৎ কলিঙ্গের আকাশ ঘন মেঘে অন্ধকার হয়ে যাওয়ায় কেউ কারো অঙ্গ দেখতে পায় না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দের আক্ষরিক অর্থ হল শিব, কিন্তু আলোচ্য কবিতায় ঈশান বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে। সঘনে অর্থাৎ ঘন ঘন, চিকুর শব্দের অর্থ হল বিদ্যুৎ। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে বলতে উত্তর দিক থেকে বয়ে আসা মেঘ, অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে মেঘ উড়ে আসে, ঘন ঘন বিদ্যুৎ পড়ে এবং উত্তর দিক থেকে মেঘ ডাকে। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে শব্দের অর্থ হলো মুহূর্তের মধ্যে, জোড়ে শব্দের অর্থ ছেয়ে যায়, গগন মণ্ডল অর্থাৎ আকাশ মণ্ডল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে চারি মেঘ বলতে চারটি মেঘের কথা বলা হয়েছে: সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। বরিশে অর্থাৎ বর্ষণ করে, মুষলধারে মানে প্রবলভাবে জল বর্ষণ করে। অর্থাৎ মুহূর্তের মধ্যে কলিঙ্গের আকাশমণ্ডল মেঘে ছেয়ে যায় এবং চারটে মেঘ থেকে প্রবল বর্ষণ হতে শুরু করে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। উচ্চনাদ বলতে জোরে জোরে ডাকা। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গের আকাশে মেঘ উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ডাকতে থাকে, তাই কলিঙ্গের প্রজারা প্রলয় ভেবে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। বিপাক শব্দের অর্থ হলো বিপদ, ভবন শব্দের অর্থ হলো বাড়িঘর, ছাড়ি বলতে ছেড়ে, রড শব্দের অর্থ দৌড়ানো বা ছুটে পালানো। কলিঙ্গে এক প্রাকৃতিক বিপর্যয়, ঘন ঘন ঝড় বইতে শুরু করেছে, তাই কলিঙ্গের প্রজারা দুর্বিপাক ভেবে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। ধুলে, ধুলে বলতে এখানে ধুলোকে বোঝানো হয়েছে। আচ্ছাদিত অর্থাৎ ঢেকে গেল। যে ছিল হরিত, হরিত শব্দের অর্থ শস্য, সবুজ। যা কিছু শস্য ছিল সবকিছু তা ধুলোয় ঢেকে যায় এবং সেই সঙ্গে সঙ্গে শস্য উল্টে পড়ে যায়, আর এটা দেখে প্রজারা চমকিত হয়ে যায়। চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারিমেঘ বলতে তো বলা হয়েছে সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এই চারটা মেঘকে চারিমেঘ বলা হয়েছে। অষ্ট গজরাজ, অষ্ট গজরাজ বলতে আটটা হাতিকে একসঙ্গে অষ্ট গজরাজ বলা হয়েছে। এই আটটা হাতি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এগুলি দেবরাজ ইন্দ্রের অষ্ট হাতির নাম। হাতি যেমন করে সুরের সাহায্যে জলটাকে নিক্ষেপ করে, ঠিক সেই রকম ভাবে যেন চারটা মেঘ থেকে কলিঙ্গের স্থলে জল পড়ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, আর ঘন ঘন বিদ্যুৎ পড়ে। ব্যঙ্গ, ব্যঙ্গ বলতে ব্যাং, তর্কা বলতে লাফিয়ে, বাজ তো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করি শব্দের অর্থ হাতি, কর শব্দের অর্থ সুর, অর্থাৎ হাতির সুরের মতো হাতির সুরের মতো জলধারা বর্ষণ হচ্ছে
তাই জলে মোহে অর্থাৎ জল স্থল যা কিছু ছিল সব কিছু এক হয়ে যায়। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। ঘন ঘন চারি মেঘের গর্জন শোনা যায়, তাই কেউ কারো কথা শুনতে পায় না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমনি। পরিচ্ছন্ন নাহি অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় না, সন্ধ্যা দিন না রাত, তাই কলিঙ্গবাসীরা ভয় পেয়ে সঙ্গরে অর্থাৎ স্মরণ করে জৈমিনীকে। জৈমিনী হলেন পূর্ব মীমাংসা দর্শন প্রণেতা এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বজ্র নিবারক মুনি, তাই তাকে কলিঙ্গবাসীরা স্মরণ করে যাতে বজ্রপাতটা থেমে যায়। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুর হুর দূর দূর করে প্রবল বর্ষণ শুরু হয়েছে, তাই কেউ কারো রবির কিরণ, কিরণ বলতে আলো, রবি বলতে সূর্য, অর্থাৎ সূর্যের আলো কেউ দেখতে পায় না। গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্তচারী ভুজঙ্গ, ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ, বুলে অর্থাৎ বেড়াই, গর্ত ছেড়ে সাপ কলিঙ্গের জলের ওপর ভেসে বেড়াই। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডল অর্থাৎ কলিঙ্গ যেহেতু প্রবল বর্ষণে জলস্থলে এক হয়ে গেছে, তাই গর্ত ছেড়ে সাপেরাও জলের ওপর ভেসে বেড়ায়। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আচুক শস্যের কার্য হেজে গেল ঘর। 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি, এই বৃষ্টির কারণে যা কিছু শস্য ছিল, আচুক শব্দের অর্থ যা ছিল, যা কিছু শস্য ছিল সে শস্য হেজে গেল অর্থাৎ পচে গেল। মেঝাতে পরয়ে শিল বিদ্রিয়া চাল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে যেমন করে পাকা তাল পড়ে থাকে, ঠিক তেমন করে শিল পড়তে থাকে চাল ভেদ করে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা সবকিছু ভেঙে খান খান করে দেয়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চারিদিকে পর্বতের মতো বিশাল ঢেউ বইতে থাকে, আর এর ফলে ঘরগুলো দলমল করে কাঁপতে থাকে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। চণ্ডীর আদেশে নদ নদীও বয়ে চলে, অম্বিকা মঙ্গলের গান শ্রীকবি কঙ্কন গেয়েছেন। শেষে আমরা দেখলাম অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন, অর্থাৎ মধ্যযুগে একটা রীতি ছিল কবিতার শেষের দিকে কবির এবং কাব্যের পরিচয় দেওয়া।